বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি। পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী পরশুরাম প্লাবিত। কর্তৃপক্ষের অবহেলায় বারবার ভাঙছে বেড়িবাঁধ। হয়নি আজকের এইচএসসি পরীক্ষা। পানিতে ভাসছে শেরপুরের ২০ গ্রাম। আগামী ৪৮ ঘন্টা পরিস্থিতি অবনতির শঙ্কা। ঘরবাড়ি আসবাবপত্র সবকিছু আমরা এই পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত। আমাদের ঘরের ভিতরে এতটুকু পানি, বেরিবান ভাঙ্গি আমাদের সব মালামাল সব নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডে কাজ করবো রাত্রেবেলায় পড়াশোনা করতে পারিনি। বেশিরভাগ এই সময় পরীক্ষাটা কেন দেয়, এটা আরো পরে আরো আগে দিলে কি সমস্যা। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড় ধস। ঢাকা, চট্টগ্রাম, খুলনায় জলাবদ্ধতা। অফিসে যাওয়ার জন্য যে ড্রেস আপ দেখেন কি অবস্থা। কোচিং এর সামনেও পানি উঠে যায়, বাসার সামনেও পানি উঠে যায়। গার্বেজে ডাস্টবিনে না রেখে যেখানে হচ্ছিল যে আমার সুয়ারেজের সিস্টেম আছে ওইখানে ফেলে দিচ্ছি। উন্নয়নের কাজ তখন ওই বর্ষাকালে বেড়ে যায়। বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি চাকুরদের সম্পদের হিসাব প্রতি বছর জমা দিতে হাইকোর্টের নির্দেশ। আরেক মতিউর বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা বেনজির মতিউরের সম্পত্তির হিসাব দিতে নোটিশ। ডিমের বাড়তি দাম নিয়ে ভোক্তার সভায় ব্যবসায়ীদের হট্টগোল। এসএমএস এ দাম নির্ধারণের অভিযোগ অস্বীকার। কড়া হুঁশিয়ারি মহাপরিচালকের। দুর্ভোগের অন্ত নেই ফেনীর ফুলগাজী ও পরশুরামবাসীর। এবারও প্রথম দফায় বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। কয়েক ঘন্টার বৃষ্টি আর ঢলে মুহুরী কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। সেই ভাঙা অংশ দিয়ে জনপদে প্রবেশ করে পানি। ভোগান্তির চিত্র প্রতি বছরের। ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে মুক্তি চান স্থানীয়রা। জনপ্রতিনিধিরা বলছেন দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। ৮০০ কোটি টাকার বেশি ব্যয় করা হবে বেড়িবাঁধ। এদিকে হঠাৎ বন্যা স্থগিত করা হয় আজকের এইচএসসি পরীক্ষা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর মুহুরী এবং কহুয়া নদীর পানি সোমবার রাত ৯টার দিকে বিপদসীমার ১৪০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বেশ কয়েকটি জায়গায় ভাঙনের সৃষ্টি হয় এবং বাঁধের উপর দিয়ে পানি ফ্লো হয়ে লোকালয়ে প্রবেশ করতে থাকে। এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। ভেসে যায় আমন ধানের বীজতলা এবং শত শত পুকুরের মাছ। স্থগিত করা হয় দুটি উপজেলার এইচএসসি এবং সমমান পরীক্ষা। আমার হাঁস মুরগি রাখার জায়গা নাই, এই কারণে আমি এখন বাজারে নিয়ে বিক্রি করার জন্য চলে যেতেছি। আমাদের এই দোকানগুলো অনেক মাল নষ্ট হয়েছে, আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখন বীজ তো পানির তলে তলা গেছে। প্রত্যেক বছর এই পাহাড়ি ঢলে কারণে বীজটা নষ্ট হয়ে যায়। ২০০৪ সালে ১৫০ কোটি টাকা ব্যয়ে এই বাঁধটি নির্মিত হলেও নির্মাণের পর থেকে প্রায় ১০০ কোটি টাকার উপরে শুধু মেরামতেই ব্যয় হয়েছে। স্থানীয়দের দাবি, শুধু মেরামতের নামে পানি উন্নয়ন বোর্ড যে লুটপাট করেছে, তা যদি এই বাঁধ মেরামতে সঠিকভাবে কাজে লাগাতো তাহলে তাদের বন্যার কবলে পড়তে হতো না। এই বাঁধটা আজকে দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে এটার কোনো মেরামত হয় না। বাঁধটা এইভাবে যেভাবে দিছে এটা এইভাবে ঠিক হয় নাই। এটা আগে যেভাবে দিছিল এটা যদি নদী থেকে আরেকটু দূরে দিত তাহলে এটা ভালো ছিল। এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানের জন্য সম্ভাব্যতা যাচাই শেষে ৮৩৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে আশ্বাস দিয়েছে মন্ত্রী। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। ফেনীর মুহুরী এবং কহুয়া নদীর দুতীরে ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। আর এই ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে প্রায় ৪০ কিলোমিটার জুড়ে বিভিন্নভাবে দখল হয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। টানা বৃষ্টিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ধসে পড়েছে পাহাড়। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যান চলাচল। সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। এদিকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। টানা বৃষ্টিতে পাহাড় ধস থেকে রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। সোমবার রাতভর ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় ভোরে পাহাড় ধসে পড়ে। এতে আটকা পড়েন যাত্রী ও পর্যটকবাহী যানবাহন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মাটি সরিয়ে নিলে ৪ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় যান চলাচল।
চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়ে সদর ও দীঘিনালায় অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা গবাদি পশু নিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। সড়ক তলিয়ে যাওয়ায় দীঘিনালা লংগদু বাঘাইছড়ি সাজেক ও রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যার কারণে আমরা এখন এখানে আটকে গেছি। আমাদের জরুরি ভিত্তিতে চিটাং যাওয়া লাগছে শহরে, এখন আমরা কোনোভাবেই যেতে পারতেছি না। চাকরিজীবী যারা আছে সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছে এবং পরীক্ষার্থী যারা আছে তারাও সময় মতো নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে উপস্থিত হতে পারতেছে না। পাহাড়ি ঢলে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 2000 পরিবার। ডুবে গেছে বাঘাইছড়ি বাঘাইহাট সড়কও। যান চলাচল বন্ধ হওয়ায় সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। সোমবার রাত 2টার দিকে লোকনাথ মন্দির এলাকায় বসতঘরের ওপর ধসে পড়ে পাহাড়। বাঘাইহাটের যে রুটটা আছে ওটা পুরাটাই পানি নিচে, তো পানি না সরলে হচ্ছে তারা আপাতত ওইখানেই থাকবে। বান্দরবানেও দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবছর বন্যার আশঙ্কা করে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। অর্থ বছরের শুরুতেই বর্ষাকাল হওয়ায় এই 2 মাস দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে শুষ্ক মৌসুমে কাজ শুরুর নির্দেশ দেন সরকার প্রধান। অর্থ বছরের প্রথম সভায় আজ 5,459 কোটি 87 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আবারও পানিতে ভাসছে সিলেট অঞ্চল, ডুবছে ফেনী। দেশের অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে। এমন পরিস্থিতিতে এনইসি সভাকক্ষে অর্থ বছরের প্রথম একনেক সভায় সারা দেশে বন্যার আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণ, অর্থ বছরের শেষ সময়ে বরাদ্দ পাওয়া প্রকল্পগুলোর কাজের মান তদারকি, বাজেটের গুণগত বাস্তবায়ন, শুষ্ক মৌসুমে উন্নয়ন কাজ শুরু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে, তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে। শহর এখনো হয় নাই, কিন্তু তার আগেই কৃষি কাজ কমে যাচ্ছে। এটার উপর উনি জোর দিয়ে বলেছেন যে কৃষি কাজ যেন ব্যাহত না হয়। 1000 কোটি টাকা ব্যয় করা হবে মুন্সিগঞ্জ ও বরগুনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে। 1624 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকার থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণে এই অর্থ ব্যয় করা হবে। ঢাকার চারপাশের নদীগুলোর তীর রক্ষা ও স্থাপনা নির্মাণ প্রকল্পের খরচ 94 কোটি টাকা বাড়ানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে যেই প্রকল্পগুলি আমরা শেষ মুহূর্তে টাকা দিয়েছি সেই টাকাগুলি তারা কিভাবে খরচ করেছে এবং এটার ইম্প্যাক্ট একটা স্টাডি করার জন্য বলেছে। বাইরে 3টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হয়েছে এবং 3টি প্রকল্পের একটি হচ্ছে সড়ক, দুইটি সড়ক ও মহাসড়ক বিভাগের। 7টি নতুন ও 4টি প্রকল্পে সংশোধনী আনা হয়েছে। অনুমোদন পাওয়া 5,459 কোটি টাকার মধ্যে 5,214 কোটি টাকা খরচ করবে সরকার। রোহিঙ্গাদের যাতে স্বাস্থ্যসেবা বিঘ্নিত না হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন, গণমাধ্যমে আসা দুর্নীতির খবরে বিস্মিত তারা। দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে আহ্বান জানানো হয়। সরকারি চাকরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কি পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসেব দাখিল করার বিধান রয়েছে। প্রতি বছর সম্পদ বাড়লো না কমলো, বাড়লে কি পরিমাণ বেড়েছে তারও হিসাব দেওয়ার কথা বলা আছে। এমনকি সম্পত্তি কেনা ও বিনিয়োগের বিষয়েও রয়েছে নানা বিধিনিষেধ। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড়, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও এনবিআর কর্মকর্তা ফয়সালের অঢেল সম্পদ দেখে ঘুরে ফিরে একই প্রশ্ন সামনে আসে, সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার বিধানটি মানা হলে শুরুতেই অনিয়ম দুর্নীতি রোধ করা যেত। এমন আলোচনার মধ্যেই সোমবার আইনটির যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হয় দেশের উচ্চ আদালতে। মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি
কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন, গণমাধ্যমে দুর্নীতির যে খবর আসছে তা বিস্ময়কর। জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়, কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায়। পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ, অবসরের সময় সম্পদের হিসেব দেওয়ার বিধান রয়েছে। অবসরের পর 10% বেশি সম্পদ বাড়লে তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ। বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শুধু একবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়া হয়েছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতি 12 কেজিতে এলপি গ্যাসের দাম বাড়ল 3 টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1366 টাকা। বিশ্ববাজারে কাঁচামালের দাম একই থাকলেও ডলার মূল্য বৃদ্ধির কারণে এলপিজির দাম বাড়াতে হয়েছে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। রান্নাবান্না কিংবা যানবাহন, গ্যাস সংকটে নানা ক্ষেত্রেই বিকল্প জ্বালানি হিসেবে বাড়ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির চাহিদা। আর প্রতি মাসের শুরুতে পেট্রোলিয়াম এ পণ্যটির দাম ঠিক করে দিচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। মঙ্গলবার জুলাই মাসের দাম নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থাটি জানায় 12 কেজি এলপি গ্যাসের দাম বেড়েছে 3 টাকা। ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ দাম হবে 1366 টাকা। কোম্পানি বিক্রি করে 1271 টাকায়, পাইকারি বিক্রি করবে 1321 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করে 1366 টাকায়। কাঁচামাল বিউটেন ও প্রোপেনের দর বিশ্ববাজারে একই থাকলেও এলপিজির দাম বাড়ানোর জন্য ডলারের মূল্য পরিবর্তনকে কারণ হিসেবে তুলে ধরে বিইআরসি। ডলারের মূল্য যেটা গত মাসে ছিল 118.01 টাকা, সেটা এই মাসে হয়েছে 118.47 টাকা, অর্থাৎ 46 পয়সা বেড়েছে। এই 46 পয়সার ইম্প্যাক্টটা পড়েছে আমাদের গ্যাসের মূল্যে। এদিকে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের লিটার প্রতি দাম বেড়েছে 17 পয়সা। গ্রাহক পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 62 টাকা 70 পয়সা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকে এসএমএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ হয় দেশের ডিমের বাজার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বারবার বেড়ে যায় ডিমের দাম। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় উঠে আসে এসব তথ্য। ডিমের বাজারে আগুন নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে ভোক্তা অধিকার আয়োজিত সভায় আগুন জ্বরা পাল্টাপাল্টি বক্তব্যে হট্টগোল বেঁধে যায় উৎপাদনকারী, কর্পোরেট ব্যবসায়ী ও প্রান্তিক খামারিদের মাঝে। সরগরম হয়ে ওঠা ব্যবসায়ীদের ডেকে সুনির্দিষ্ট বক্তব্য দিতে বললে আটকে যান অনেকে। ব্যবসায়ীদের দাবি সব খরচ বাদ দিয়ে প্রতি পিস ডিমে 20 থেকে 30 পয়সা লাভ করেন তারা। আর এসএমএস এ দাম নির্ধারণের বিষয়টিও পুরোপুরি অস্বীকার করেন। আমরা 20 থেকে 30 পয়সা আমরা প্রফিট করি, আমাদের সমস্ত এভিডেন্স আছে। ডিম উৎপাদনকারী প্রান্তিক খামারিদের দাবি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ সময় ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান, এসএমএস এর মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির সুনির্দিষ্ট প্রমাণ আছে। যারা ডিমের দাম ভোর রাতে 3টার সময় এসএমএস করে সারা বাংলাদেশে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে, তাদের সাথে তো আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আগামী কয়েকদিনের মধ্যে ডিমের দাম ডজন প্রতি 140 টাকায় নেমে আসবে বলে মনে করেন ভোক্তার মহাপরিচালক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।